হ্যালো আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই তোমরা আমার গল্পগুলো শুনে শুনে খুব সুখ নিচ্ছ এবং আনন্দেই আছ। তোমাদের আনন্দ দিতে আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই। তো বন্ধুরা, আর দেরি না করে জলদি জলদি ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ভূপেন বাড়িতে পৌঁছানোর একটু আগেই নামল ঝরঝরিয়ে বৃষ্টি। কাকভেজা হয়ে ওদের বাড়ির সামনে এসে দেখি ওর মোটরসাইকেলটা নেই। তার মানে আমাকে না নিয়েই ও চলে গেছে। এত রাগ হলো যে বলার মতো নয়। ছুটির দিন দুপুর বেলায় কোথায় ঘুমাবো তার বদলে ভিজে গোসল করে রাস্তায় দাঁড়িয়ে আছি। এখন বাড়ির সবাই শুয়ে পড়েছে। ডাকাডাকি করলে কপালে বকাচকা আছে। দুপুরটা এখানেই কাটাতে হবে। এ বাড়িতে ভূপেন ছাড়াও ওর দিদি রিয়া থাকে, আর ওদের কাজের লোক গৌর ইত্যাদি। নাম ধরে বেশ কয়েকবার ডাকাডাকি করলাম, কিন্তু বোধহয় বৃষ্টির জন্য কেউই বের হল না। ভূপেনের ঘরে ঢোকার একটা রাস্তা আছে বাড়ির পিছন দিয়ে। দরজা খুল না দেখে বাধ্য হয়ে ওই পথ দিয়েই বাড়ির পিছনে গেলাম। যদিও এখন একেবারে গোসল করে গেছি, কিন্তু বৃষ্টিটা এখন খারাপ লাগছে না। ভূপেনদের পিছনের দিকের বারান্দার ছাদটা টিনের, তার উপর বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ে একটা অদ্ভুত সুন্দর শব্দ হচ্ছে। সরু গলি পেরিয়ে কলঘরের পাশে এসেও ডাকলাম, কেউ সাড়া দিল না। উঠোনটা পেরিয়ে বারান্দায় উঠেই যা দেখলাম তাতে চক্ষু চড়ক গাছ হয়ে গেল। রিয়াদি কলঘরে বসে কাপড় কাচ্ছে। বৃষ্টি আর কলের জলের শব্দে বোধহয় আমার গলা শুনতে পাইনি। রিয়াদিকে সম্পূর্ণ দেখা যাচ্ছিল। একটা সুতোও নেই, বিন্দু বিন্দু জলের ফোঁটা, ভেজা চুল ছড়িয়ে আছে পিঠে। কয়েক মুহূর্তের দেখা, কিন্তু তাতেও লাল সুতোর মাদুলি আর পায়ের কালো চুলের রাশি আমার চোখ এড়াল না। হঠাৎই রিয়াদির চোখ পড়ল আমার উপর। শিবলু, কি করছিস এখানে? লাফিয়ে উঠে আড়ালে চলে গেল রিয়াদি। আমি চোখ নামিয়ে নিলাম। আমি এখুনি এসেছি। আমি অনেকবার ডাকলাম, কেউ সাড়া দিল না। তাই গলা কাঁপছে, গু আমার ওখানে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে চলে যা। আমি পুরো ভিজে গেছি। রিয়াদি, তাতে কি? জামা প্যান্টটা ওখানে ছেড়ে ভিতরে যা। ঘরে তোয়ালে আছে, নিয়ে নে। ভয় নেই, ভিতরে কেউ নেই। একটা কথা ছিল কি? আমি একবার ভিতরে আসব। সারা গায়ে ধুলো লেগে আছে। কিছুক্ষণ চুপ করে রিয়াদি বলল, আয় উ। আমি আসতে আসতে কল ঘরে ঢুকলাম। মাথা নিচু করে চৌবাচ্চা থেকে জল নিয়ে ঝাপটা মারলাম মুখে। তারপর ঘুরে বেরিয়ে আসার মুখে রিয়াদির গলা শুনলাম, ও কি হল? ভালো করে ধুয়ে নে গা হাত পা। জামা এখানেই ছেড়ে রাখ, আমি ধুয়ে দিচ্ছি। এবার যেন অজান্তেই তাকিয়ে ফেললাম রিয়াদির দিকে। একটা ভেজা সাদা তুলে আগেকার ঢাকা তাতে ঢেকেছে বটে, কিন্তু আকর্ষণ বেড়ে গেছে কয়েক গুণ। ভেজা সারের কারণে আরও স্পষ্ট হয়ে উঠেছে। কি হল? তাড়াতাড়ি কর শিবলু। কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকব? আমি মাথা নিচু করে শার্ট আর গেঞ্জি খুলে মেঝেতে রেখে বেরিয়ে আসতে যাব, এমন সময় আবার রিয়াদি বলে উঠল, এটা ছেড়ে রেখে বেরিয়ে যা উ। আমি পিছন ফিরে আছি। রিয়াদি সত্যি পিছন ফিরল কিনা তা দেখার আর সাহস হল না। কোনো রকমে তা থেকে নামানোর সময় আর এক বিপত্তি ঘটল। বৃষ্টিতে গায়ের সঙ্গে আটকে থাকা সবই নেমে গেল। তাড়াতাড়ি সেটা তোলার আগেই পিছনে খিলখিলিয়ে উঠল রিয়াদি। বেশ বুঝলাম তার সততা শোধ তুললে। আচমকায় মুখ ফসকে বেরিয়ে গেল কথাটা, বেশ করেছি যা পালা ঘুরিয়াদির গলার স্বরে একটা মজার আভাস পেলাম। ভয়ে আর শিরশিরানিটা একটু কাটল। নিজেই নিজেকে প্রশ্ন করলাম, তাহলে কি রিয়াদি ইচ্ছা করেই এখানে ঢুকতে দিল আমাকে? এক পায়ে ভর দিয়ে জিজ্ঞাসা করলাম, জেঠু জেঠিমা নেই? না, পুরানো বাড়িতে গেছে গি। গৌরিতাদি কোথায়? সকলের খোঁজ করছিস কেন? এমনি অনেকক্ষণ ধরে ডাকছিলাম, কেউ বেরোল না তো গু। তাই তো। তুই সিনেমা দেখার সুযোগ পেলি ফ্রিতে গু। তা বটে, তবে শুধু ট্রেলার। এরকম সিনেমার জন্য আমি ব্ল্যাকে টিকিট কাটতেও রাজি। গিয়ে আমার সাহস বাড়ছে ক্রমশ। পাকামি করিস না, যা। ভাগ উ। রিয়াদি কি একবার দেখাবে? মানে একবার দেখব তোমাকে। কি প্লিজ, খুবই ইচ্ছা করছে। বেরো এখুনি প্লিজ দিদি। এরকম সুযোগ আর পাব না গু, দেখাচ্ছি মজা। এক ধাক্কায় আমাকে বের করে কল ঘরের দরজা বন্ধ করে দিল রিয়াদি। আমি হতাশ হয়ে ঘরে এলাম। ভূপেনের ঘর থেকে একটা তোয়ালে নিয়ে রাখলাম। ভূপেনের ঘরের বারান্দা থেকে নিচেটা দেখা যায়। এখানে বসে বেশ কয়েকবার আড়াল থেকে আমরা গৌরী ইত্যাদির পানি বের করা দেখেছি। বারান্দায় সরে এসে নিচের দিকে তাকিয়ে রইলাম। মিনিট 10 পরেই স্নান সেরে বের হল রিয়াদি। পরনে গামছা ছাড়া আর কিছু নেই।
ওইভাবেই উঠোন পেরিয়ে পিছনের দিকের দরজাটা বন্ধ করে উপরে উঠে এল। আয়নার সামনে নিচু টুলে বসল রিয়াদি। আমি পাউডারের কৌটো থেকে হাতের তালুতে পাউডার ঢাললাম, তারপর রিয়াদির পিঠে দিলাম। আমি আস্তে আস্তে হাতটা নামালাম। তোয়ালেতে আটকে যাচ্ছে। রিয়াদি কিছু না বলে তোয়ালের গিঁটটা খুলে দিল। তারপর আমাকে ঠেলে সরিয়ে উঠে দাঁড়াতেই তোয়ালেটা শুকনো পাতার মতো খসে পড়ল। দেখবি বলছিলি না, দেখ কি দেখবি হাই, সত্যিই কি দেখব বুঝে উঠতে পারছিলাম না। এত কাছে একেবারে রিয়াদি, সব কেমন গুলিয়ে গেল। যেন নিজের গায়ে চিমটি কেটে দেখতে ইচ্ছা করছে, স্বপ্ন দেখছি কিনা। চোখের সামনে একজন দেখাচ্ছে, ভেবে পাচ্ছিলাম না কি করব। থরথর করে কাঁপছে সারা শরীর। চোখ সবকিছু দেখতে চাইছে, কিন্তু কেন জানি না সাহস করে উঠতে পারছি না। কি হলো? দেখবি না, নরম গলায় বল রিয়াদি। তাকাতাকি বলছি আমার দিকে। আস্তে আস্তে চোখ তুললাম। রিয়াদিকে ভীষণ সুন্দরী লাগছে, সেটা বলাই বাহুল্য। টানা টানা চোখ জোড়া, ভ্রু সব মিলিয়ে অনেকটা দক্ষিণী সিনেমার নায়িকাদের মতো দেখাচ্ছে। ভেজা চুল ছড়িয়ে আছে পিঠে। ঘাটে চুলের মধ্যে কাঁধে এখনো জলের ফোঁটা লেগে রয়েছে। রিয়াদির চোখে চোখ পড়তেই চোখ নামালাম নিচের দিকে। এবার আমি সরাসরি সবকিছু দেখতে পাচ্ছি। রিয়াদির গায়ের রঙের তুলনায় বেশ পরিষ্কার, তবে তা দক্ষিণী নায়িকাদের মতো বেশ বড় নয়, যেন অনেকটা মধ্যাকর্ষণকে উপেক্ষা করে আকর্ষণ করছে আমাকে। রিয়াদির কথা শুনে আমার সম্বিত ফিরল। তাকালাম ওর মুখের দিকে। কি রে, বললি না তো কেমন খুব সুন্দর? একটু ধরব, পারমিশন নিচ্ছিস যদি দাও। ও আমার মাথার চুল খামচে ধরে রিয়াদি বলল, ওরে বাদর, ধর, যা খুশি কর। বুঝিস না নাকি কিছু? আমি খুশিতে থাকতে না পেরে দুই হাতে দুটো ধরলাম। আমার মনে হলো পিছলে বেরিয়ে গেল বুঝি। রিয়াদি বলে উঠল, আস্তে শিবলু, সরি। অনেক সময় আছে, তাড়াহুড়ো করিস না। তাহলে তোরও ভালো লাগবে না, আমারও না। গিয়ে আমাকে বিছানার কাছে নিয়ে এলো রিয়াদি। তারপর একটানে ততক্ষণে আমার কলা গাছ। এবার বিছানায় শুয়ে পড়ে ও বলল, নে যা দেখবি দেখ। আমি এবার নিচে মনোনিবেশ করলাম। নিচ থেকে নেমে এসেছে হালকা চুলের রেখা, সেটাই নিচে নেমে বেশ ঘন জঙ্গল তৈরি করেছে। আমি হাত দিয়ে তার মধ্যে বিলি কাটতে লাগলাম। রিয়াদি নড়ে উঠে শক্ত হয়ে গেল। মেঘের জন্য ঘরে আলো কম, তাছাড়া জানালোর পর্দাগুলো টাঙানো, তাই বিশেষ কিছু দেখতে পেলাম না। আন্দাজে আরও গভীরে নিয়ে গেলাম। এতদিনের সিনেমা আর ম্যাগাজিন দেখার অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে আন্দাজ করার চেষ্টা করছিলাম। নামলাম নরম একটা খাজের মধ্যে। রিয়াদি চোখ বুজে ফেলেছে, শ্বাস পড়ছে ঘন ঘন। বেশ বুঝছি, ও খুবই এনজয় করছে। তাড়াহুড়ো করার কোনো মানে হয় না। আমি এবার আমার নামিয়ে আনলাম। ভালো লাগছে রিয়াদি? হুম। হঠাৎ আমার বাথরুম চাপ দেওয়ায় রিয়াদিকে বললাম, রিয়াদি, বাথরুম যাবগু। কি বাথরুম এখন? প্লিজ, খুব জোরে পেয়েছে। এখন নিচে নামতে হবে না। এদিকে আয়। বাধ্য ছেলের মতো রিয়াদিকে অনুসরণ করলাম। বারান্দার এক কোণে এসে পাল্লাটা খুলে দিল আর বলল, এখানে করে নে, বৃষ্টিতে ধুয়ে যাবে। বারান্দার এদিকটা গাছে ঘেরা, তাছাড়া বৃষ্টির তরে এখন চারদিক সাদা হয়ে আছে। গ্রিলের ফাঁক দিয়ে গলিয়ে দিলাম। হঠাৎ পিঠে নরম কিছুর দেখলাম, পিছন থেকে আমাকে জড়িয়ে ধরেছে রিয়াদি। কাজ মিটিয়ে জানালা বন্ধ করে দিলাম। রিয়াদি আমাকে ওইভাবে ধরে ধরেই ঘর পর্যন্ত এলো। কি রে, ভালো লাগলো দেখে খুব। কোনো ক্রমে বললাম, আমি যদি ভালো কাজ করতে পারি, তাহলে পরেও কাজ করার সুযোগ রিয়াদি করে দেবে। কি তারপর থেকে আমরা এখনও উঠিনি। আমি প্রশ্ন করলাম, ভূপেন কখন ফিরবে? 5:30টার আগে নয়। তোদের ম্যাচটা আজ হচ্ছে না? ভূপেন বাকিদের সাথে সিনেমায় গেছে। গৌরিতাদি ওখানেই গেছে গি। তুমি জানতে আমি এসব না তো। তাহলে কি? তাহলে এত সুযোগ করে দিলে আমাকে। তুই তো বারান্দাতেই আমাকে দেখে নিয়েছিস। আর আড়াল করে কি লাভ? বাথরুমে তোরে দেখে খুব লোভ হলো। চান করতে করতে ভাবছিলাম কি করব, শেষ পর্যন্ত করেই ফেললাম। সত্যিই তুমি খুব সুন্দর রিয়াদি। তুই ও সর, দেখি নামব গো। কেন, বাথরুমে যাব? আমিও যাব। তাহলে যা, আগে ঘুরে আয়। আমি যাব না, তুমি করবে সেটা দেখতে যাব। ব্যাট, যাবেই গু। তুমি তো আমার দেখলে না, আমি দেখব না গ। অনেক অনুরোধ আর শেষ পর্যন্ত রাজি করলাম রিয়াদিকে। এর আলো জ্বালিয়ে ও আমার মুখোমুখি বসল। তারপর চোখ বন্ধ করে শুরু করল। ঝর্নার মধ্যে জলের ধারা বেরিয়ে এলো, প্রথমে অল্প, তারপর কলকলিয়ে। রিয়াদি কি চান করবে? একসাথে করব, তবে আজ না, অন্যদিন। তুই ওপরে যা, আমি আসছি।
যাক, তাহলে ভবিষ্যতেও সুযোগ আছে। এটুকু নিয়ে আবার উপরে উঠে এলাম। আমি দ্বিতীয় সুযোগটাও আচমকায় এলো। দুদিন আগে রিয়াদি হঠাৎ আমার বাড়ি এসে হাজির, সোজাসুজি একেবারে মার কাছে। আমি প্রথমে একটু ভয়ই পেয়েছিলাম, তারপর আড়ি পেতে দুজনের কথা শুনলাম। সে কিরে, কবে হলো? কাল রাতে ফোন এসেছিল, সকালেই মা বাবা আর ভাই চলে গেছে একেবারে হঠাৎ। তো তা বটে, বাড়ি তো আর ফাঁকা রাখা যাবে না। তাছাড়া আমার টিউশনগুলো আছে, তাই আমাকে থাকতেই হলো। তুমি একটু শিবলুকে বলো, ওর খুব অসুবিধা না হলে যেন এই 3 দিন যদি রাতটুকু আমাদের বাড়িতে গিয়ে থাকে। আবার কিসের দিনরাত আড্ডা মেরে বেড়াচ্ছে। ওকে কি আমি একবার জিজ্ঞাসা করব? না না, তোকে কিছু জিজ্ঞাসা করতে হবে না। ও যাবে তাহলে বলো, রাতের খাওয়াটা আমার সাথেই খেয়ে নেবে। আমাদের তো কাজের লোক রান্না করে দিয়ে যায়, অসুবিধা হবে না। ঠিক আছে, আসি তাহলে। সে কি কিছু খাবি না? একটা ব্যাচ বসিয়ে এসেছি, রিক্সা দাঁড়িয়ে আছে। যা, তাহলে সাবধানে যাস। রিয়াদি বেরোনোর আগেই আমি এক দৌড়ে নিচে নেমে এলাম। রিয়াদি যাবার সময় আমার দিকে মুচকি হেসে বেরিয়ে গেল, আমিও হাসলাম। মায়ের হুকুম অনুযায়ী রাত 8টা নাগাদ সাইকেল নিয়ে ভূপেনদের বাড়ির দিকে রওনা দিলাম। অবশ্য যাবার আগে একটু কপট আপত্তিও করেছি, আমাকে কেন? ধুর, অন্যের বাড়ির রাতে থাকতে ভালো লাগে না, এইসব আর কি। কিন্তু মা বলল, একটা মেয়ে বাড়িতে একা থাকবে, তোর কি কোনো কানগান নেই? আপত্তি না বাড়িয়ে আমি বেরিয়ে এলাম। পৌঁছাতে 5 মিনিটের বেশি লাগল না। রিয়াদি দোতলার বারান্দায় দাঁড়িয়েছিল, আমায় দেখে নিচে নেমে এসে দরজা খুল। আমি সাইকেলটা সিডির নিচে রেখেই ওকে পিছন থেকে। রিয়াদি বোধহয় সবে স্নান করেছে, চুল এখনো ভিজে। আমি ভেবেছিলাম বাসায় কেউ নেই, তাই আমি রিয়াদি কিছুক্ষণ পরে বলল, আর না, রান্নাঘরে গৌরিতা আছে। দুজনে উপরে উঠে এলাম, ঘরে টিভি চলছে, চ্যানেল পাল্টে পাল্টে কিছুক্ষণ টিভি দেখার পর গৌরিতাদি এসে জানালো তার কাজ শেষ। রিয়াদি নিচে গিয়ে দরজা দিয়ে এসে কাউকে ফোন করল, সম্ভবত ভূপেনকে, কারণ হ্যাঁ, সব ঠিক আছে, চিন্তা করিস না, শিবলু থাকবে, বাবা মার খেয়াল রাখিস। এই কথাগুলো কানে এলো। ফোন রেখে ঘরে এসে রিয়াদি জিজ্ঞাসা করল, কি রে, কিছু খাবি এখন? হ্যাঁ, তোমাকে খুব পেকেছিস, দাঁড়া, তোর হচ্ছে। বারান্দার জানালাগুলো বন্ধ করে রিয়াদি পাশের ঘরে চলে গেল। আমার আর তোর সেই না, বুকের মধ্যে কেমন একটা করছে, গলা শুকিয়ে আসছে। ঠিক ভেবে উঠতে পারছি না যে রিয়াদির মতো আপাতত গম্ভীর একজন মেয়ে আমাকে ডেকে এনেছে। কয়েক মিনিট পরেই ও ঘর থেকে রিয়াদি ডাক দিল, আয়, ঘরে আয়। পাশের ঘরে গিয়ে বেশ অবাক হলাম, এর ঝুল হাতে অবধি সারা ঘরে একটা হালকা ধূপের গন্ধ। রিয়াদি টিউব নিভিয়ে দিল, এই পরেই থাকবি নাকি? না, শর্টস আছে ভিতরে। ঘরেও একটা টিভি আছে, সেটাতে নির্বাক যুগের ছবির মতো শাহরুখ খানের কোনো সিনেমা চলছে। খেয়াল করলাম সবটা জানালা বন্ধ, পর্দা টানা, জামা চেয়ার এর উপর রেখে বিছানায় গিয়ে বসলাম। রিয়াদি টিভি বন্ধ করল, এখন শুধু ও ঘরে জ্বলে থাকা টিউবের আলো ঘরে আবছাভাবে আসে। রিয়াদি ফিসফিসিয়ে বলল, কি হলো? তখন তো সিডির তলাতেই শুরু করেছিলি, এখন চুপ কেন? ভাবছি কি, দুটো কথা শুনি। 1 নম্বর, যা হচ্ছে সেটা সত্যি না স্বপ্ন? আর এই পড়া থাকার কি খুব দরকার আছে? গুনগুন করে গান গাওয়ার সঙ্গে সঙ্গে পানা চাচ্ছে। রিয়াদি আগের দিন খুব ভালো করে লক্ষ্য করেছি, রিয়াদির গায়ের রং ঠিক ফর্সা বলা যায় না, বিজ্ঞাপনের ভাষায় শ্যামবর্ণ। ভগবান খুব যত্ন করে তৈরি করেছে রিয়াদিকে। অবশ্য আগের দিনের ঘটনাটা না ঘটলে তেমন কিছুই জানা যেত না, কারণ অন্য সময় রিয়াদি এতটাই গম্ভীর থাকে যে কথা বলতে সাহস পেতাম না। আমি পাড়ায় রিয়াদির দারুণ সুনাম, ভালো মেয়ে, বিএম দুটোতেই ফার্স্ট ক্লাস, ইংলিশের টিউটর হিসেবে দারুণ ডিমান্ড। আমি আর দেরি করলাম না, হঠাৎই ডাইনিং টেবিলের উপর চোখ পড়ল, বিছানা থেকে নেমে গেলাম। সব জানালা দেওয়া আছে, জিজ্ঞাসা করলাম আমি। হ্যাঁ, কিন্তু তুই কোথায় যাচ্ছিস? উত্তর না দিয়ে সোজা ও ঘরে গিয়ে টেবিলের উপর থেকে টমেটো সসের বোতলটা খুললাম, হাতের মধ্যে বেশ খানিকটা সস ঢেলে নিলাম। আমি শামিয়া, আশা করি গল্পটি ভালো লাগবে এবং অবশ্যই আমার শামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে।